নমস্কার। ঠিক রাত 9টা, রবিবারের রাত 9টা। না, ছুটি নেই, কারণ আমি প্রমিস করেছি যা বলবো সত্যি বলবো রোজ। অনেকেই বলে ছবি কথা বলে। আজ সারাদিন যে ছবি দেখলাম তার একটাই রং, লাল। তা কি সত্যি কথা বলে? বামেদের ব্রিগেড দেখে আমার এই কথাটাই মাথায় এলো। আগে ছবি দেখুন। পথে তার নামও সাথী, পথেই হবে পথে না কুশল ওভার comes someday. I do believe we shall overcome someday. ব্রিগেড তো আগেও দেখেছি। বামেদের ব্রিগেড মানে বাম্পার হিট, আর তাতেই আনন্দে আত্মহারা থাকেন বাম নেতা কর্মী সমর্থকরা সারা বছর। ভুলেই যান ভরা ব্রিগেড ইভিএম শূন্য রাখে। ইভিএম ভরে না, ব্রিগেড তো ভরলো, ইভিএম কেন ভরে না? এই প্রশ্নটাই আজ রাত 9টায় করছি। যে ছবিটা আমরা দেখলাম সে ছবি তো প্রত্যেক বছর দেখি, কিন্তু ইভিএম দেখতেই পায় না। ওই যে বলছিলাম, ছবি কথা বলে আর কথা বলে পরিসংখ্যান। 2016 বিধানসভা নির্বাচনের ঠিক আগে 2015 27 ডিসেম্বর ব্রিগেড ভরালো বামেরা। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সেই ব্রিগেডে। বিজেপি হটাও, তৃণমূল হটাও, সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2016 ভোটে বামেদের ভোট কমলো 10%-ও বেশি ভরা ব্রিগেডের পর। 2019-এর নির্বাচন তার ঠিক আগে 3 ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড আবার ভরলো। ভিড়ের সে কি ছবি! 2019-এর নির্বাচনে বামেদের প্রাপ্তি 0। 2021-এর ভোট তার আগে 28 ফেব্রুয়ারি আবার ব্রিগেড। 2021-এ কত পেল বামেরা? 0। 2024 7 জানুয়ারি আর একটা ব্রিগেড। লোকসভা নির্বাচন কি পেল বামেরা? 0। আজকের এই ব্রিগেডের ভিড় দেখে সকাল থেকে এই কথাটাই মনে আসছিল, 0। বছরের পর বছর ব্রিগেডে ভিড় হয়, ভিড় হচ্ছে, কিন্তু বামেদের ইভিএম এত ফাঁকা কেন? তারা ভাবেন সে কথা, নাকি শুধু ব্রিগেডে নিবেদিত প্রাণ? ব্রিগেড ভরানো মানেই শেষ, ভোটের বাক্স না ভরলে চলবে? শাসক হোক বা বিরোধী, কাউকে খুশি করার দায়িত্ব আমার নেই, তাই বলছি ভিড় দেখলেন, কিন্তু বামেদের এই ব্রিগেড থেকে সমর্থক ভোটাররা কোনো দিশা দেখতে পেলেন কি, যেটা তারা ভোটের বাক্স অবধি নিয়ে যাবেন? বামেরা বলেন জাত নয়, তারা মানুষের ভাতের জন্য লড়েন। আচ্ছা, এই যে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেল, তারা বামেদের কোন জোরদার আন্দোলন গত কয়েকদিনে দেখলেন? হিংসার বিরুদ্ধেই বা কটা সারা জাগানো মিছিল হলো লাল পার্টির? আজ ব্রিগেডের সভা থেকে কি বার্তা গেল কর্মীদের কাছে? শূন্য থেকে আবার শুরুর আশা। এবারেও সকাল থেকে বাম কর্মী সমর্থকরা ভিড় জমালেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভিড় দেখে খুশি নেতারা, আবেগ কর্মীদের মধ্যেও। কিন্তু দিনের শেষে কি বার্তা নিয়ে ফিরলেন তারা? যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে।
এই রাজ্যে সত্যি কি বামেদের হাল ফিরবে? বাংলায় ভাঙবে বাইনারি? রবিবার দুপুরে সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি সংগঠন যখন ব্রিগেড সমাবেশ করল, তখনও মুর্শিদাবাদের দগদগ করছে হিংসার ক্ষত। এখনো ঘর ছাড়া বহু মানুষ। ধর্ম নাম গান গেয়ে রাজ্যের আরও এক বিরোধী দল বিজেপি যখন সুর চড়াচ্ছে, তখন বাম নেতারা কি বললেন? আজকে গোটা দেশে এই সাম্প্রদায়িক বিভাজনকারী বিজেপি, আরএসএস, আজকে তার সাথে তৃণমূল কংগ্রেস, আজকে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে তৈরি করার চেষ্টা করছে, যার পরিণতি হচ্ছে মুর্শিদাবাদ। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো, এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভাষণ তো হলো, কিন্তু ভোটে কি হবে? বছর ঘুরলে ভোট। দলের শ্রমিক, কৃষক, কর্মীদের কি বার্তা দিতে পারলেন বাম নেতারা? কোন কৌশল শেখালেন তারা? ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। ভিড় হলো, খেলার কথাও হলো, কিন্তু শূন্য থেকে অবশেষে কি শুরু করতে পারবে রাজ্যের একসময়ের শাসক দল? ভিড় দেখে খুব খুশি হন বাম নেতারা, হওয়ারই কথা। ব্রিগেড ভরলে কার না ভালো লাগে? আর এই ভরা ব্রিগেডের দিকে তাকিয়ে আরো একবার বামেরা শূন্য থেকে একে পৌঁছানোর স্বপ্ন দেখেন। তবে পাল্টা কটাক্ষ তৃণমূল বিজেপি এ বিষয় করে না এমন কিন্তু নয়। আজ দিনভর এই নিয়ে রাজনীতি উথাল পাথাল করলো। এখানে যেমন বিনা বাধায় এসছে, সেরকম বুথে যদি মানুষ বিনা বাধায় গিয়ে ভোট দেয়, তখন তৃণমূল বিজেপি কত ভোট পাবে সেটাই গুনতে হবে। মানুষ ফিরে এই লড়াইয়ে আবার মাঠে নেমে এই লড়াই লড়বে এবং যারা দুর্নীতিবাজ এবং যারা দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে জিতবে, সেই জেতার শপথ নিয়ে যাচ্ছে। সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড। ব্রিগেডে যারা আসছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের এটাই আবেদন যে খালি ব্রিগেডে আসলে হবে না, প্রত্যেককে ভোটের দিন বুথ থেকে শুরু করে পাড়া স্ট্রিট অফিসে থাকতে হবে। এইটা যদি হয় তাহলেই দেখবেন বাংলার হাওয়া ঘুরে যাবে। সিপিএম এর ভোট কমছে, বিজেপির বাড়ছে। সিপিএমকে আমরা চ্যালেঞ্জ করে বলছি, আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। তারপর হিন্দিতে একটা কথা আছে, খোদা পাহাড় নিকলা চুহা। সেটাই হয়েছিল, বিরাট বড় আড়ম্বর। সিট কথা জিরো, এবারও জিরোই থাকবে। আয়নার সামনে দাঁড়িয়ে শাসক দল নিজেদের জিজ্ঞাসা করুক, পশ্চিমবাংলার ভোটটার যে 12টা বাজিয়ে দিয়েছে, এটা কি মানুষ বুঝতে পারছে? ওরা টের পাচ্ছে না? মানুষ বুঝতে পারছে, অপেক্ষা আছে উৎখাত করবে। ওরা চায় যে যারা বিজেপি বিরোধী অথবা তৃণমূল বিরোধী, তারা যেন লাল ঝান্ডার সঙ্গে থাকতে না পারে। বামেরা তো বলেন, বাম নেতারা জাত নয় ভাতের জন্য লড়েন, কাস্ট নয় ক্লাস স্ট্রাগল করেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, 34 বছরের শেষ স্পেলে পৌঁছে সেই বামেরাই অনেক বদলে গিয়েছিলেন। শুধু পর্যবেক্ষক কেন, জনবিচ্ছিন্নতার কথা একাধিকবার মেনে নিয়েছেন সিপিএম এর নেতারাই। বামেদের এই ব্রিগেড যেন সেই ফাঁকটাই মেটানোর চেষ্টা। আলিমুদ্দিনের নেতাদের, এমনকি ছাত্র বা যুবদের ডাকেও নয়, বামেরা ব্রিগেড ভরালো ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক সংগঠনের ডাকে। সেই শ্রেণী বন্ধু যারা হারিয়ে গেছে বাম থেকে, ফিরে পাওয়ার চেষ্টা। হারিয়ে যাওয়া শ্রেণী বন্ধুদের ফিরে পেতেই আজকের ব্রিগেড। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে।
বাংলায় ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 14 বছর পর সেই মাটি আর মাটির সঙ্গে জুড়ে থাকা প্রান্তিক মানুষদের একজোট করে ব্রিগেডে সভা করল সিপিএম। বক্তা তালিকায় মোহাম্মদ সেলিম ছাড়া চেনা মুখ তেমন নেই। সিপিএম এর দাবি, যারা বললেন, যারা শুনলেন তারা সমাজের খেটে খাওয়া মানুষ, যাদের নিয়ে ক্লাস স্ট্রাগলের কথা বলে মার্ক্সবাদীরা। সেরকম কোনো স্টার স্পিকারও নয়, লোকদের শুনেছে এবং সাড়া দিয়েছে। আসলে খেটে খাওয়া মানুষ, তারা খুব অসহায় অবস্থায় আছে, তাদেরকে সংগঠিত করে আজ থেকে লড়াইটা শুরু হলো। ব্রিগেডের মাঠে সিপিএম এর বক্তা মানেই সাদা পাঞ্জাবি দলের প্রথম সারির নেতারা, যাদের অধিকাংশই শহরে থাকেন, শহরের মানুষের ভাষায় কথা বলেন। তবে সিপিএম এর এবারের ব্রিগেড তার থেকে একটু আলাদা হলো। বক্তা নিরাপদ সর্দার বা বন্যা টুডুকে দেখিয়ে অন্তত সিপিএম তেমনটা দাবি করতেই পারে। এবারের ব্রিগেডের অনেকটা জুড়েই থাকলো মাঠের ভাষা। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে, খেলা তো আমরাও করব, ব্যাটও নেব, বলও করব, 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেব, উইকেট আমরা ফেলবো 26-এ। সিপিএম ব্যাক টু বেসিকের বিজ্ঞাপন করলো বটে, কিন্তু তাতে কি হাল আদৌ ফিরবে ইভিএমে? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যে মাটি মানুষের কথা আজ বামেরা বলছে, তারাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, আম জনতার সুবিধায় তৃণমূলের সরকার একাধিক পদক্ষেপ করেছে। সেখানে কি করবে সিপিএম? এই ভিড় কি আদৌ ফিরবে ইভিএমে? ব্রিগেডে যারা আসছেন তারা মূলত দলের কর্মী, আমরা যাদের ক্যাডার বলি। এরা যে সবাই নিজেদের জায়গায় ফিরে গিয়ে সমর্থকদের ভোট দেওয়াতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই। পশ্চিমবঙ্গে জনসমর্থন ধরলে হয়তো 50 লক্ষ ভোটার অবশ্যই আছেন সিপিআইএম এর পক্ষে। যে অঙ্কের নিরিখে যেটা বুঝতে হবে, ব্রিগেডে মানুষের ভিড় এবং তার সঙ্গে আসনের সংখ্যা, এটা কোরিলেট করা খুব একটা রাজনৈতিকভাবে কোনো গভীর ভাবনা নয়। লাঙ্গল যার জমিদার আন্দোলন করা সিপিএম শেষ পর্যন্ত মাটির থেকে শিকড় আলগা করে ফেলেছিল। সিঙ্গুর নন্দীগ্রাম সেই জনবিচ্ছিন্নতার প্রভাব বারবার বলেছেন পর্যবেক্ষকরা। শ্রমিক কৃষকের এই ব্রিগেড কি তাদের বাড়তি অক্সিজেন দেবে? সারা বিশ্বের যে মেহনতি মানুষ, তাদের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তাদের একটা প্রতিনিধি হিসেবে তারা আজকে দুপুরবেলায় ভ্যাপসা গরমের মধ্যে যে এতগুলো মানুষকে একত্রিত করেছেন, এইটা কিন্তু সুমনের সেই গানের অংশ নয় যে বড্ড উঁচুতে মাচা, বড্ড নিচুতে বাঁচা। এইখানে কিন্তু তাদের যে নেতানেত্রীরা, তারাও এখন মানুষের কাছে অ্যাক্সেসেবল, তারা মানুষের কাছে পৌঁছতে পারেন, মানুষও তাদের কাছে পৌঁছতে পারে। 34 বছরও সর্বহারা স্লোগান ছিল, আজও আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে গণ আন্দোলনের একটা আনুগত্যতা। বিরোধীরা কটাক্ষ করে বলেন, মাঠ ময়দান ছেড়ে সিপিএম এখন সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। এই ব্রিগেডের পর সেই তকমাটা কি ঘুচবে? সিপিএম কি পারবে সত্যিকারের মাঠে ময়দানে আন্দোলনে ফিরতে? শূন্য কি অবশেষে এক হবে? ওরা এলেন, ব্রিগেড সমাবেশে যোগ দিলেন, শান্তির পক্ষে কথা বললেন, দিলেন সম্প্রীতির বার্তাও। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি ও তাকে কেন্দ্র করে তরজার মধ্যেই রবিবার কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করল বামেরা। এদিন সভায় যোগ দিলেন মুর্শিদাবাদের জলঙ্গির আশা কর্মীরা, যাদের মধ্যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই রয়েছেন। ব্রিগেডের ভিড়ে মিশে থাকা সাবিনা বিবি, রেণুকা ঘোষদের গলায় ধর্মের কথা নেই, রয়েছে সম্প্রীতির কথা, মেহনতি মানুষের কথা। অশান্ত মুর্শিদাবাদ থেকে ব্রিগেডের মাঠে এসেছেন এক ঝাঁক মহিলা, যারা মূলত আশাকর্মী। দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলমান একযোগে তারা একসঙ্গে মিছিল করে চলে এসেছেন ব্রিগেডের মাঠে। এই মুর্শিদাবাদকে অশান্ত করার পিছনে তাদের রাজনৈতিক মদত লাগিয়েছে। আমরা সেটাকে পিছনে ফেলে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে আমাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে আমাদেরকে যে ঠকিয়ে আমাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে রাত দিন 24 ঘন্টা 5200 টাকার বিনিময়ে, সম্প্রীতি বজায় রেখে আমরা হিন্দু মুসলিম এক হয়ে আমরা সরকারের কাছে সেই আমাদের শ্রমের মূল্য চাইতে এসছে। আজকে
ওয়াকফ অশান্তিতে প্রাণ গিয়েছে জাফরাবাদের বাম কর্মী হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের। ইতিমধ্যেই রাজ্য সরকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে, কিন্তু সরকারি সাহায্য নিতে এখনো নারাজ নিহতদের পরিবার। এদিন ব্রিগেড থেকেই হরগোবিন্দর পরিবারের জন্য টাকা তুললেন বাম নেতা কর্মীরা। আমাদের নিহত পরিবারের সাহায্য করতে এই ঘোষণা করা হয়েছিল ব্রিগেডের মঞ্চ থেকেই। এই নিহতদের পরিবারকে বাঁচাতে হবে এই দাবি জানানো হয়েছিল ব্রিগেডের মঞ্চ থেকেই। তারপর লাইন দিয়ে ঠিক একই রকমভাবে এই অর্থ সংগ্রহ করছেন ব্রিগেডের স্বেচ্ছাসেবকরা। একদিকে মেহনতি মানুষের সম্প্রীতির বার্তা, অন্যদিকে মুর্শিদাবাদের দাস পরিবারকে মুক্ত হস্তে অর্থ সাহায্য। কমরেডদের আবেগের কাছে যেন মাথা নোয়ালো রোববারের কাঠফাটা গরমও। অনেকদিন ধরে ভাবছি একটা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমার মাথায় বিষয়টা ঘুরছে। এটা একটা অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে, তা হলো আদালতের বিরুদ্ধে বা আদালতের দিকে আঙুল তোলার। আদালত তো আমাদের আস্থার আশ্রয়, তবে গত কয়েকদিনে বারবার সেই আদালতকে নিয়েই বিতর্ক দানা বেঁধেছে, এমনকি বিতর্কের স্ফুলিঙ্গও দেখেছি। আগুনে নতুন করে ঘি ঢেলেছেন আমাদের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড় মহাশয়। সুপ্রিম কোর্টকে সুপার পার্লামেন্ট বলে নিশানা করেছেন তিনি, পাল্টা সুর চড়িয়েছেন বিরোধীরা। সে বিতর্ক ঊর্ধ্বমুখী এখন। We cannot have situation where you direct President of India. We have judges who will legislate, who will perform executive functions, who will act as super parliament, and absolutely have no accountability because law of the land does not apply to them. অনেকে আবার এখানেও মুচকি হেসে মনে করাচ্ছেন সেই কথাটাই, what Bengal thinks today, India thinks tomorrow। আসলে আদালতকে নিয়ে নেতাদের উষ্মা এই বাংলায় তো আমরা কম দেখিনি। অরণ্যদেব গাঙ্গুলি বলে যদি কোথাও কেউ আমাদের দল তুলে কথা বলেন, তাকে রসগোল্লা খাওয়াবো না, যা ক্ষমতা আছে করে নিক। রাজনৈতিক নেতার মুখে এমন কথা শুনে সেই সময় চমকে উঠেছিলেন অনেকেই। বিচারপতিকে এইভাবে নিশানা? নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্য নিয়ে প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করেছিল রাজ্যের শাসক দল। সেই সময় নিয়োগ দুর্নীতিতে সরকারকে দোষে একাধিক মন্তব্য করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুনানি, সেখানে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। বলেন, নির্বাচন কমিশনকে এই সরকারি দলের লোগো এবং মান্যতা প্রত্যাহার করতে বলবো। আর তারপরে উষ্মা চেপে রাখেনি তৃণমূল। উনি যদি পারেন ওনার জাজমেন্টে কালকে লিখুন, অর্ডারের মধ্যে লিখুন, যেখানে হোক উনি লিখুন, তারপর আমি দেখছি। আইনি লড়াইটা লড়তে হয় সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস জানে, শুধু একা জজ সাহেব জানে তা নয়। সরকারের ভুল বলবেন, প্রভাবশালীর ভুল বলবেন, কিন্তু তার জন্য একটা দল তুলে দিতে বলবো, অমুককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করব, এটা কি? বিচারকের আসনের অপব্যবহার করছেন, নিজের ইমেজ বিল্ডিং করছেন, অবসরের পর রাজনীতি করার জমি তৈরি করছেন। তৃণমূল বনাম তৎকালীন বিচারপতির এই লড়াই এরপর আরও তুঙ্গে ওঠে। বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠিও জমা পড়ে। কার্যত নজিরবিহীন সংঘাত। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, দেখুন না। দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? বিচার ব্যবস্থার সঙ্গে শাসক দলের এই সংঘাত বেশি দিন স্থায়ী হয়নি। সময়ের আগেই অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাসক শিবিরের দাবি, তাদের দাবিই সত্যি ছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাধাশেখর মান্থাকে নিয়েও একাধিকবার প্রকাশ্যে সুর চড়িয়েছে শাসক দল। নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে ক্ষোভ চেপে রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহামান্য বিচারপতি রাধাশেখর মান্থার জাজমেন্টে এমন জাজমেন্ট দিচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি আগামী দিন মানে ফিউচারে
রকম কোনো অপকর্ম বা দুষ্কর্ম করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এমনকি এফআইআর করা যাবে না। একজন বিচারপতির কারণে আজকে পুরো বিচার ব্যবস্থা কলুষিত হচ্ছে। বিতর্কের শুরু অবশ্য আরো আগে থেকে। একাধিকবার বিচারপতির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসক দল। পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি সক্রিয়তার অভিযোগ সংক্রান্ত মামলা বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ থেকে সরানোর দাবিতে তার এজলাসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী আইনজীবীরা। বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা হাইকোর্ট। এই সময় বিচারপতির বাড়ির বাইরে পোস্টারও পড়ে। সারা পৃথিবীর সকলে বলে কোর্টে যাব, আর শুভেন্দু অধিকারী বলে রাজাশেখর মান্থার বেঞ্চে যাব। কোর্টের থেকে বিচারপতির নাম বড় হয়ে যায় কখন, সেটা একই সঙ্গে তদন্ত হওয়া উচিত। রক্ষাশেখর মান্থার বেঞ্চে, মাফ করবেন, রাজাশেখর মান্থার বেঞ্চে যদি কেউ কোনো রকম কোনো একটা দিয়ে থাকেন, আচরণ করে থাকেন, তার বিচার অবশ্যই যেরকম আইন মতো হবে। কিন্তু যারা বিচার করতে আসছেন তাদের রাজনৈতিক কোন দিকে একটু ঝোঁক রয়েছে, সেগুলো একটু বিচার্য। শুধু এই দুজনই নন, বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অমৃতা সিনহার বিষয়েও প্রশ্ন তোলে রাজ্যের শাসক দল। এ তো গেল বাংলার কথা, কিন্তু আদতে গোল বাঁধল কোথায় জানিয়ে উপরাষ্ট্রপতির এত বড় অভিযোগ? গোল বেঁধেছে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে। রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিলে সই করতে বলেছে দেশের শীর্ষ আদালত। সেখান থেকেই তোলপাড় শুরু। ধনখড়ের প্রশ্ন, এমন নির্দেশ দেওয়ার এখতিয়ার কি আদৌ আছে সুপ্রিম কোর্টের? সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, দেশের প্রান্তিকতম নাগরিকেরও বিচারের আশায় শেষ ভরসা, আস্থা। সেই শীর্ষ আদালতের এখতিয়ার নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। Article 142 has become a nuclear missile against democratic forces, available to judiciary 24/7. রাজনৈতিক মন্তব্য করছেন উপরাষ্ট্রপতি। অভিযোগ তুলে সরব হয় বিরোধী শিবির, অন্যদিকে সুর চড়ায় সরকার পক্ষ। কিন্তু হঠাৎ এমন মন্তব্য কেন? তামিলনাড়ু রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ নিয়ে মামলা। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যপালকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভায় পাশ হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যপাল কোনো বিল রাষ্ট্রপতির কাছে পাঠালে সেখানেও 3 মাস সময় বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। উপরাষ্ট্রপতি প্রশ্ন, এই নির্দেশ দেওয়ার এখতিয়ার কি শীর্ষ আদালতের আছে? এটা তো গণতন্ত্রের স্বার্থেই আদালত বলেছেন, কারণ এই যে আইনগুলো তো পাশ করেন একটা গণতান্ত্রিক সংস্থা, হয় সংসদ, পার্লামেন্ট অথবা অ্যাসেম্বলি। এখন সেইগুলো যখন পাশ করা হলো, সেগুলো যখন রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে যায়, তারা যদি সেটা ধরে রাখেন, তাহলে তো আইনের শাসনটা কীভাবে বলবৎ হবে? তো এই যে নির্দেশটা দিয়েছেন সুপ্রিম কোর্ট, এটা তো গণতন্ত্রের পক্ষে নির্দেশ। বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির এই মন্তব্যের পরেই তার সঙ্গে দেখা করেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। বিরোধীদের অভিযোগের আগুনে আরও ঘি পড়ে। চুপ থাকার পাত্র নন বিজেপির ঋষিকান্ত দুবের মতো নেতারাও। তাঁদেরও 1 পয়েন্ট এজেন্ডা যেন সেই সুপ্রিম কোর্টই। सुप्रीम कोर्ट अपनी सीमा से बाहर जा रहा है। सुप्रीम कोर्ट की सीमा ये है कि भारत का संविधान जिस कानून को बनाया, उस कानून की उसको व्याख्या करनी है, और यदि वो व्याख्या नहीं कर सकती है और सब कुछ के लिए सुप्रीम कोर्ट जाना है, तो इस संसद का कोई मतलब नहीं है, विधानसभा का कोई मतलब नहीं है, उसको बंद कर देगा। इस देश में जितने गृह युद्ध हो रहे हैं उसके जिम्मेवार केवल यहाँ के चीफ जस्टिस ऑफ इंडिया संजीव खन्ना साहब। বিরোধীদের অভিযোগ, প্রথমে ধনখড়, তারপর বিজেপি নেতার এই মন্তব্য সবটাই আসলে রাজনীতির খেলা। যোগের বুলডোজার থেকে ওয়াকফ আইন, গত কয়েকদিনে বারবার প্রশ্ন তুলেছে দেশের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তারা সামনে আনছেন জগদীপ ধনখড়কে জড়িয়ে থাকা একাধিক বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় ধনখড়ের একাধিক বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যপালের চেয়ারে থেকেও তার বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ তুলেছিল তৃণমূল। রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন বিরোধীরা। ইন্ডিয়া জোটের সাংসদেরা একজোট হয়ে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনেন রাজ্যসভায়। সুপ্রিম কোর্টে ধনখড়ের মন্তব্যের পর ফের সরব হয়েছেন বিরোধীরা। On the other side, you are not even allowing the discussion in the parliament. You are not allowing LOP to speak 1 minute in the parliament. In this case,
for attacking judiciary, you are praising parliament. On the other side, in the parliament, there is no discussion, there is no debate. You are allowing, you are making parliamentary also a mockery. Clear double standard. প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থা বিশেষত সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এমন মন্তব্য কি আদৌ কাম্য? জগদীপ ধনকর বা নিশিকান্ত দুবেরা যে অভিযোগ করছেন সেটা কতটা ঠিক? আদালতের কাজ হচ্ছে যেখানে প্রশাসন সাধারণ নাগরিকের অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে সেখানে তাদের সেই অধিকারকে রক্ষা করা। সুপ্রিম কোর্টই বলেছে যে আদালতের কাজ হচ্ছে গার্ডিয়ান মানে অভিভাবকের কাজ করা। আসল সমস্যা অন্য জায়গায়। উই আর হ্যাভিং স্মল মেন অ্যাট হাই প্লেসেস অলমোস্ট ইন এভরি ওয়াক অফ লাইফ। সেজন্য খুব একটা রেসপন্সিবল কন্ডাক্ট যে খুব একটা আশা করা যায় বেশিরভাগ মানুষের মধ্যে সেটা খুঁজে পাওয়া যায় না। সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছে বিচার ব্যবস্থা এবং আইনসভা সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, একে অন্যের পরিপূরক। এই নিয়ে রাজনীতি করা আদতে সেই গণতন্ত্রকেই আঘাত করা। বামেরা তো আদর্শের জন্য লড়েন, অন্য কিছু তাদের রাজনীতি করার উদ্দেশ্য নয়। বারবার বলেন তাহলে সংসদীয় রাজনীতিতে ভোট বাক্স না ভরলেও তাদের চলে, তাহলে সংসদীয় রাজনীতিতে থাকার দরকার কি? আচ্ছা, প্রবীণ বাম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন? তাকে অবশ্য ব্রিগেড নিয়ে নয়, প্রশ্ন করেছিলাম 26,000 চাকরিহারা নিয়ে, কারণ এদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বিকাশ বাবু। আর রায় বেরোনোর পর ওই বিকাশ ভট্টাচার্যের দিকে আঙুল তুলেছেন চাকরিহারাদের একটা বড় অংশ। দেখুন তো বিকাশ ভট্টাচার্যের কাছে কোনো উত্তর আছে কিনা। আমার প্রতিজ্ঞা, যা বলবো সত্যি বলবো। 150 জন চাকরিহারা যখন দিল্লির পথে, এই আশা নিয়ে দিল্লির বুকে যদি তাদের দাবি দেওয়া তুলে ধরা যায় তাহলে হয়তো তারা চাকরিটা পাবেন। বিশেষ করে যারা যোগ্য তারা এটা ভাবছেন। আচ্ছা, সত্যি কি এটা হবে? আইনে কি সেরকম কোনো অবকাশ আদৌ আছে, নাকি শুধুই রাজনীতির গঙ্গা দিয়ে জল বয়ে যাবে? চলুন এই সব কিছু নিয়ে একটু কথা বলি। মূলত যারা কখনো চাকরি প্রার্থী এবং চাকরি হারাদের হয়ে আদালতে লড়াই করেছেন, যাদের মধ্যে অন্যতম নাম সিপিআইএম নেতা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। পিউ কথা বলছি। বিকাশবাবু, আপনিও জানেন 150 জন চাকরিহারা যারা দিল্লির যন্তর মন্তরে অবস্থান করবেন এই সংকল্প নিয়ে তারা পৌঁছলেন। এখানে অনশন শুরু করেছিলেন বেশ কয়েকজন, তারা তুলে নিয়েছেন, কিন্তু আন্দোলনটা চলছে। হ্যাঁ, তাদের একটা বড় অংশের তীর শাসকের দিকে, কিন্তু বড় অংশের তীর আপনার দিকেও, যে আসলে আপনারা ওদেরকে সামনে রেখে রাজনীতির ইচ্ছা পূর্ণ করছেন, ওদের কোনো আখেরে লাভ হচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে যারা দিল্লি যাচ্ছেন বা যারা এদের পরামর্শ দিয়েছেন সকলেই ভ্রান্ত পথের পথিক। মনে রাখতে হবে যে যারা মামলা করেছেন আবেদনকারী, তারা কিন্তু দাবি করছেন যে তারাও যোগ্য। তাদের যদি ঠিকমতো নির্ণয় করা হতো তাহলে তারাও নির্বাচিত হতেন এবং তারাও শিক্ষকের চাকরি পেতে পারতেন। কিন্তু গোটা প্রক্রিয়াটাকে দুর্নীতির মধ্য দিয়ে করার ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়াটাকেই আদালত বাতিল করে দিয়েছে। এটা আদালত হঠাৎ কিন্তু বাতিল করেনি। যারা আজকে আন্দোলন করছেন প্রত্যেকের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু বুঝতে হবে যে সহানুভূতির ওপরেও হচ্ছে কিন্তু মৌলিক নীতিবোধ, সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ, এই সমস্তটাই বিচার করতে হয়। যে দেশে লক্ষ লক্ষ যোগ্য মানুষ বসে আছেন, যারা আশা করছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে চাকরি পেতে পারেন, তারা যখন বঞ্চিত হন তারা আদালতে যান। এখানে আমাদের কোনো ব্যক্তিগতভাবে রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা অসুবিধা কিছু নেই। যারা এই কথাটা বলছেন খুব বিনয়ের সঙ্গে বলতে হয়, তারা হয়তো দিকভ্রান্ত, পথভ্রষ্ট, তারা কোনো একটি রাজনীতির শিকার হয়ে এই কথাটা বলছেন। আমরা আইনজীবীরা সওয়াল করেছি কোর্টের কাছে, এই কথা প্রমাণ করার চেষ্টা করেছি যে নির্ণয় প্রক্রিয়াটা অত্যন্ত দুর্নীতিমূলক হয়েছে এবং যারা যোগ্য, যাদের যোগ্যতা নির্ণয় করা উচিত ছিল তা নির্ণয় করা হয়নি। 22 লক্ষ মানুষ কিন্তু সেই পর্যায়ে আছেন। আদালত সমস্ত দিক বিবেচনা করেছেন। যারা আজকে রাস্তায় আছেন তাদের কথা শুনেছেন, তাদের আইনজীবীদের কথা শুনেছেন, বহু প্রথিতযশা আইনজীবীদের তারা নিয়োগ করেছেন। সমস্ত বক্তব্য শোনার পর
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মনে রাখবেন যে এই ডিভিশনটা তৈরি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। সুতরাং এই মামলা সুপ্রিম কোর্টে যাতায়াত করেছে বহুবার। তার নির্দেশে একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি হলো। সেই ডিভিশন বেঞ্চ তারা সমস্ত পর্যালোচনা করে 17টা কারণ দেখিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেন। এক্ষেত্রে আমার বা আমাদের কোনো উদ্দেশ্য আছে যারা ভাবছেন, তারা আবারও বলি দিকভ্রান্ত, এছাড়া আর কিছু নন। অন্য রাজনৈতিক কোনো একটা গোষ্ঠী বা কোনো ইনক্লিনেশন পলিটিক্যাল থাকতে পারে, এভাবে দাগিয়ে দেওয়াটা সোজা। কিন্তু রায় বেরোনোর পর আমরা যখন একের পর এক চাকরিহারার সামনে আমাদের জি 24 ঘন্টার বুম ধরছিলাম, তাদের ওই সময়ের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, তাদের বুক ফাটা আর্তনাদ কোথাও যেন গিয়ে আছড়ে পড়ছিল আপনার নামটাকে সামনে রেখে, যে আপনারা তাহলে এতদিন করলেন কি? ওদের হয়তো লড়লেন, আপনারা এত সওয়াল জবাব করলেন, যা অভিযোগ সেগুলো রাজ্যের বিরুদ্ধে ছিল, কিন্তু দিনের শেষে ওদের হাতে পেন্সিল ছাড়া কিছু নেই, বাকি রাজনীতি যেমন ছিল তেমন আছে। আবারও বুঝতে হবে যে সকলেই চাকরি প্রার্থী, তাদের নিয়োগপত্র দেওয়ার দায়িত্ব, যোগ্যতা মান নিরীক্ষা করার দায়িত্ব, নির্ণয় করার দায়িত্ব রাজ্য সরকারের। সুতরাং সমস্ত ভুল ত্রুটি তা রাজ্য সরকারেরই হবে। এখন কেউ যদি ভুল কাজে শিকার হন, সেজন্য তাকে যারা ভুল করেছেন তাদের বিরুদ্ধেই তাদের আন্দোলন বা ক্ষোভ দিক নির্দেশ করতে হবে। তারা যদি মনে করেন কেন আপনি যারা বঞ্চিত বলে দাবি করছেন তাদের হয়ে সওয়াল করতে গিয়ে এমন সওয়াল করলেন যে সওয়ালে আমাদের চাকরি চলে গেল, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। আজকে আমি যদি, আপনারা যদি আমাকে নিয়োগ করতেন আপনাদের পক্ষে কথা বলার জন্য, আমি কি আদালতে গিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়তাম যে না না এর সুবিধা হবে ওর অসুবিধা হবে তাই সেভাবে রায় করো? আসলে তৃণমূল কংগ্রেস তারা প্রত্যক্ষভাবেই চেয়েছেন এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত আমার প্রতি বিদ্বেষ তৈরি করা এবং সে তাকে কেন্দ্র করে সিপিআইএম এর প্রতি বিদ্বেষ তৈরি করা। যারা বলছেন স্বতঃস্ফূর্ত, তারা কেউ স্বতঃস্ফূর্ত নন, কেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর থেকেই তারা এই ধরনের গুঞ্জন তৈরি করেছেন। সুতরাং তাকে স্বতঃস্ফূর্ত আবেগ বলে সহানুভূতি দেওয়াটাও বোধহয় আমার মনে হয় ঠিক নয় এবং নৈতিকও নয়। সেটা আপনার মত, কিন্তু সত্যি আমাদের মনে হয়েছে সেই সময় চোখ থেকে কান্না ধারা যারা আটকাতে পারছিলেন না তা স্বতঃস্ফূর্তই ছিল। যাই হোক, আপনি চাকরিহারাদের একাংশের কাজ করায়, আপনি রাজ্যের শাসক তৃণমূলেরও কাজ করায়। মমতা ব্যানার্জি নির্দিষ্ট করে আপনার নাম নিয়ে বলেছেন আপনি বৃহত্তম আইনজীবী পৃথিবীর, আপনাকে নোবেল দেওয়া উচিত। দেখুন, আমি বারবার বলি এই ভদ্রমহিলা দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু তার মস্তিষ্ক বিকৃতি আছে এবং তার বিভিন্ন আচার আচরণের মধ্যে দিয়ে তার মস্তিষ্ক বিকৃতির প্রকাশ ঘটে। এই যে কথা তিনি বলেছেন এটা একটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ, এর বাইরে কিছু আমি ভাবতে পারি না। রাজনৈতিকভাবে আপনাকে আইসোলেট করা উচিত বলেও দাবি করেছেন মমতা ব্যানার্জি। হ্যাঁ, উনি তো অনেক কিছু দাবি করতে পারেন, কিন্তু ওর এই বক্তৃতার পর আমি যে রাজনৈতিকভাবে আইসোলেট হওয়ার পরিবর্তে বহু মানুষ যাদের আমি চিনি না জানি না, দেশ বিদেশ সর্বত্র থেকে তারা কিন্তু এটা অন্ততপক্ষে স্বীকার করছেন যে এত বড় একটা সরকারি দুর্নীতি যে হয়েছে তারা জানতেন না, তারা জানতে পারছেন, সেটা একটা ইতিবাচক দিক। সরকারি প্রশাসনকে ব্যবহার করে যখন দুর্নীতি হয় তার অনেক গভীর রাজনৈতিক তাৎপর্য থাকে, সেটা সকলের মাথায় এখন ঢুকছে বলে আমার বিশ্বাস। আমি আপনার কাছেই এটা জানতে চাইবো, এটা আমার কৌতূহলেরও অবসান হতে পারে, যে দেখুন আইনি লড়াই তো অনেকদিন ধরে চলছে, শুধুমাত্র এই 26,000-এর নয়, চাকরি প্রার্থী যারা তারাও আপনার ওপর একটা বড় সময় নির্ভরশীল থেকেছেন, এখনো আছেন অনেকে, কিন্তু দিনের শেষে মামলা, তারপর আরেকটা মামলা, এতে আইনি জটিলতা বেড়ে যাওয়া ছাড়া আর কি কোনো উপকার হচ্ছে? সত্যি আমরা যদি খুব নির্দিষ্টভাবে ওই চাকরিহারা বা চাকরি প্রার্থীদের দিকে তাকাই। দেখুন, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করলে পরে সমাধান হয়ে যাবে। ইতিপূর্বে আমি আদালত থেকে মামলা করে প্রায় 22,000 লোকের চাকরি পাইয়ে দিয়েছি। সরকারের দুষ্কর্মকে প্রকাশ্যে এনে সৎভাবে স্বচ্ছভাবে নিয়োগ করার মধ্য দিয়ে এই কিছুদিন আগেও তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া আমরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দিয়ে করিয়ে দিয়েছি। এখন সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে তো যে আমি স্বচ্ছভাবে নিয়োগ করব। সরকার যদি পক্ষ নিয়ে নেন যে আমি যাদের থেকে টাকা নিয়েছি এবং যারা টাকা দেয়নি কিংবা অন্যভাবে প্রভাবিত করেছেন সকলেই এক মানের, সেখানে তো এইরকম দুর্ভোগ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং আইনি জটিলতা হয় কেন? আইনি জটিলতা হওয়ার মতো বাস্তব ভিত্তি কারণ থাকে বলেই তো হয়। লোকে মামলা করে কি শখে?
আমার তো মনে হয় না। রাজ্য সরকার বলছে যে তারা একদম শেষ পর্যন্ত আইনি যেভাবে অ্যাসিস্ট্যান্স দেওয়া সম্ভব তারা দেবেন, এবং মমতা ব্যানার্জি বলেছেন তিনি বেঁচে থাকতে একজনেরও চাকরি যাবে না। আইনে সত্যি এরকম কোনো প্রভিশন কি আছে বলে আপনার মনে হয়, যেখানে সুপ্রিম এই রায়ের পরেও সম্ভব চাকরি থাকা? এই কথাটা যিনি বলেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যাবে না, তার মানে তিনি দৃঢ়তার সঙ্গে বলছেন যে দুর্নীতিমূলক নিয়োগ যা হয়েছে সেই নিয়োগ বজায় থাকবে। এই সাধারণ তথ্যটা যদি আমরা কেউ বুঝতে না পারি তাহলে তো মুশকিল। তিনি এখন এই কিছু কিছু মানুষ যারা সত্যি সত্যি তাদের মেধার নিরিখে চাকরি পাওয়ার যোগ্য হয়তো পেয়েছেন, তাদের ঢাল করে তিনি অযোগ্য দুর্নীতিমূলক চাকরিকে রক্ষা করতে চাইছেন। এই চালাকিটা ধরতে হবে তো। তিনি আগে যোগ্যদের কথা ভাববেন এবং দেখবেন সেটা বলেছেন। কে যোগ্য নির্ণয় করবে কে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তো বারে বারে বলেছেন যোগ্যতা নির্ণয় নিরিখটা কোথায়? যে যন্ত্রটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সেই যন্ত্রের মাধ্যমে যা আসবে সেটা দুর্নীতি মুক্ত, এটা হবে কি করে? সুপ্রিম কোর্ট তো এটাই বলছে, কলকাতা হাইকোর্ট না। কিন্তু ওই টেন্টেড আর যারা টেন্টেড নন সেই ডিভিশনটাও তো আছে। কিছু মানুষ যারা টাকা ফেরত দেবেন, কিছু দেবেন না। সেটা কিসের ভিত্তিতে? একটা হচ্ছে যারা বামাল ধরা পড়েছে তাদের মাল ফেরত দাও, আর যারা বামাল ধরা পড়েননি তাদের ওই আঘাতটা থেকে তারা মুক্ত হলেন। তার মানে এই নয় যে তারা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগপত্র পেয়েছেন। বামাল ধরা পড়েছেন মানে তারা ঘুষ দিয়েছেন, সেটা প্রমাণিত কোর্টের কাছে। সেটা সরকার প্রকৃতপক্ষে স্বীকার করে নিয়েছেন এবং তাও বলছেন যে এটাই চূড়ান্ত লিস্ট নয়। আপনারা যদি অনুগ্রহ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা পড়েন এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়টা পড়েন, তাহলে দেখবেন এই ধরনের অস্বচ্ছ ধারণার কোনো জায়গা নেই, কোনো ধন্দের জায়গা নেই। কোর্ট বারবার চেষ্টা করে দেখেছেন যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। ঠিকই, সেই জন্য সব চাকরি পুরো প্যানেল বাতিল হলো। কিন্তু এই যে টেন্টেড আর আনটেন্টেড এই ডিভিশনটা তো একটা করা গেল, কিছু তো আলাদা করা গেল যে এরা অন্তত বামাল ধরা পড়েনি। আপনার ভাষায় এরা বামাল ধরা পড়েছে তাই তাদের পুরো টাকা ফেরত দিতে হবে, যারা বামাল ধরা পড়েনি তার টাকাটা ফেরত দিতে হবে না। তাদের শাস্তিটা হলো না, তারা শাস্তির হাত থেকে রেহাই পেয়ে গেলেন বেনিফিট অফ ডাউটে, কিন্তু অন্যদের পুরো টাকাটা ফেরত দিতে হবে। এতদিন তারা যে অর্থ সরকারি কোষাগার থেকে পেয়েছেন সব ফেরত দিতে হবে, সুদ সহ। এক খুব কঠিন অর্ডার, এটা আমরা বুঝতে পারি, কিন্তু এই কঠিন অর্ডারটা সুপ্রিম কোর্ট সকলের ক্ষেত্রে প্রয়োগ করেননি, খানিকটা সহানুভূতি বশত। কিন্তু আইনি তো বলে বিকাশবাবু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়। এটা ভুল ধারণা আপনাদের। সেই আইনটা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে, আর এটা হচ্ছে সাংবিধানিক বিষয়, স্বচ্ছতা। আমাদের আর্টিকেল 14 এবং 16 তৈরি হয়েছে এই জন্যেই যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে, কোনো রকম পোষকতা করা চলবে না, কোনো রকম কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না, যাকে বাঙালি ইংরেজিতে বলে নেপোটিজম। এই সমস্ত থেকে মুক্তর জন্য আর্টিকেল 14-16 এবং সুপ্রিম কোর্ট সেটাই বলেছেন যে আর্টিকেল 14 এবং 16 কে ভায়োলেট করা হয়েছে। সংবিধানকে ভায়োলেট করা মানে তো সমস্ত পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামোটাকেই ভায়োলেট করা। তাহলে কি আপনার মতে আর কোনো সম্ভাবনা নেই চাকরিহারাদের, অন্তত যোগ্য কোটানকোট চাকরিহারাদের চাকরি ফিরে পাওয়ার? আমার বুদ্ধিতে নেই। এখন ওরা চেষ্টা করবেন, চেষ্টা করতেই পারেন, চেষ্টা করে যদি কিছু সুরাহা পান আমিও খুশি হব। বিকাশবাবু, এটা খুব অনভিপ্রেত যে এতগুলো মানুষ সত্যি প্রত্যেকের লাইফস্টাইল তার বেতনের ওপর নির্ভরশীল, কারোর ইএমআই রয়েছে, বাড়িতে বাচ্চা, বৃদ্ধ বাবা মা, মানে এটা তো সত্যি খুব মারাত্মক, মর্মান্তিক যখন আমাদের চারপাশের কিছু সহনাগরিক হঠাৎ এরকম একটা অকুল পাথারে পড়েছেন। এটা নিয়ে রাজনীতি টানাপোড়েন হবে না এটা কেউই ভাবেন না। দেখুন, তৃণমূল রাজ্যের শাসক, তারা নিজেদের মতো করে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা, আপনাদের দলের নেতারাও তো এটা নিয়ে রাজনীতিকরণ ছাড়া, আপনি বলছেন আর কোনো প্রভিশন নেই, আপনি সিপিআইএম নেতা, বাকিরা আঙুল তুলছেন তৃণমূলের দিকে, তো ওই মানুষগুলোর কি হবে? মানুষগুলোকে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত যারা কেউ ক্ষমতায় না আসে, এটা মৌলিক লড়াই। এই লড়াইটা তো ওদের লড়াই নয়, এটা আপনার সিপিএম এর লড়াই হতে পারে। ওটা সবার লড়াই, সমাজের প্রত্যেকের লড়াই, আপনার লড়াই, আমার লড়াই। দুর্নীতিগ্রস্ত সরকার থাকলে আপনি কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমি হচ্ছি, গোটা প্রজন্ম, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা বহু শতাব্দীর মনীষীর কাজ, আমি ধরে নিই।
তর্কের কোনো খাতিরে মনীষী কিছু করে না, মানুষই করে, সবটা মানুষেরই কাজ, কোনো মনীষী টনীষী বলে কিছু হয় না, মানুষ মনীষী তৈরি করে। আজকের দিনে যার পেটে ভাত নেই সে কি আগামীর বিপ্লবের কথা ভাববে? 22 লক্ষ মানুষের কথা ভাবছেন না তো? আমি একবারও কাউকে দেখলাম না সহানুভূতি। এই 22 লক্ষ যারা বঞ্চিত হলেন তাদের প্রতি সহানুভূতি নেই তো? কারো দেখছি না আমি। নিশ্চয়ই সহানুভূতি থাকবে সাংবিধানিক নীতির উপর দাঁড়িয়ে। এরা দোষী নয়, দোষী হচ্ছেন এই রাজ্য সরকার। কিন্তু ভুগছেন ওরা, সব থেকে মর্মান্তিক বিষয় ভুগছেন ওরা, দোষ জারি হবে নিয়মিতাই। কেউ কেউ তো ভোগে এই জন্যই, সেই জন্যই তো ভোগান্তি থেকে মুক্ত হওয়ার জন্য স্বচ্ছ প্রশাসনের দাবি আমরা করি। কিন্তু অভিযোগ এটাই যে ভুগছে, তার কারণ আপনারা বিভ্রান্ত করছেন মামলার পর মামলা ঠুকে। মামলা তো আমরা করছি না, ওটা ভুলে যাচ্ছেন, ওদেরই আপনারা ওদের প্রভাবিত করছেন। আমরা আইনের ব্যাখ্যা করছি, আমরা কাউকে প্রভাবিত করছি না। অত বোকা ভাববেন না মানুষকে যে সহজে তারা আদালতে আসছে, তাদের আদালতে মামলা করতে খানিকটা তো খরচা হয়, সেই খরচা তারা দিচ্ছেন, আমরা প্রভাবিত করছি। এই সমস্ত অযৌক্তিক কথা অনেকে বলছেন, তারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। বিকাশ বাবু, এর আগেও আমরা দেখেছি চাকরি প্রার্থীদের একটা অংশ আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন, সেখানে বিক্ষোভ জানিয়েছিলেন। আপনার তাদের পাঠিয়েছিল তৃণমূল, তারা তো স্বীকার করে নিয়েছেন আমার কাছে এসে। আপনার সঙ্গে এরকম অভিযোগ ছিল তৎকালীন এখন অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি প্রথমেই 26,000 প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক এবং সখ্য, যার জেরে রায় প্রভাবিত হচ্ছে, এরকম মারাত্মক অভিযোগ উঠেছিল। এটা মূর্খের প্রলাপ, এছাড়া কিছু বলবো না। কেন চূড়ান্ত রায়টা কিন্তু অভিজিৎ দেননি। চূড়ান্ত রায়টা একটা ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে, তারাই রায় দিয়েছেন। অভিজিৎ কখনো 26,000 চাকরি বাতিলের কোনো নির্দেশ দেয়নি। অর্ধসত্য সাংঘাতিক বিপজ্জনক। আমরা অনেকেই অর্ধসত্যের উপর দাঁড়িয়ে আলোচনা করছি। আজকের দিনে সুপ্রিম রায়ের পর অভিজিৎ গাঙ্গুলির ভূমিকা নিয়ে কি বলবেন আপনি? আমার কিছু বলার নেই, তার ব্যক্তিগত তিনি কি ভূমিকা পালন করছেন তা নিয়ে আমার কি বলার আছে। প্রত্যেকেই স্বাধীন, তার চিন্তা স্বাধীন, ক্ষেত্রে সকলেই তার স্বাধীন চিন্তা প্রয়োগ করবেন। রাজনীতিক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কোনো ডিফারেন্স আপনি করতে পেরেছেন? তিনি বিচারপতি আসনে থেকে তার যা ভূমিকা ছিল, রাজনৈতিক হিসেবে ভিন্ন ভূমিকা হতেই পারে, সেটা তাকে জিজ্ঞাসা করবেন তার ভূমিকা নিয়ে। তার ভূমিকা সাফাই দেওয়ার দায়িত্ব কি আমার নাকি? বিকাশ বাবু, অনেক ধন্যবাদ। তবে খানিকটা হতাশই হলাম, আপনি আইনের বিশেষজ্ঞ, আইনজ্ঞর মুখ থেকেও আমরা কোনো সুরাহার কথা শুনতে পেলাম না। আমরা জানি না যারা দিল্লিতে যাচ্ছেন তারা কোন আশা নিয়ে যাচ্ছেন, আদৌ সত্যি তাদের কোনো ইচ্ছা পূরণ, অন্তত পেটে ভাতটুকু জুটবে কিনা, জানিয়ে আমাদের মূল কনসার্ন। অনেক ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এভাবেই সঙ্গে থাকুন জি 24 ঘন্টা, কারণ যা বলবো সত্যি বলবো, রোজ রাত 9টায়। গত সপ্তাহের সবথেকে আকর্ষণীয় বিষয়, চর্চার কেন্দ্রে থাকা যে বিষয়, তা হলো দিলীপ ঘোষের বিবাহ অভিযান। কে না কথা বলেছেন, আমন্ত্রিত নাকি কেউই ছিলেন না, কিন্তু সকলে ওই বিয়ে বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে বসেছিলেন। দিলীপ ঘোষ এই বয়সে বিয়ে করছেন? আচ্ছা, এত ব্যক্তিগত জীবনেও কিছু কি কেন বাবা? যার যখন ইচ্ছা পরিণত মানুষ তখন বিয়ে করবেন। দিলীপ ঘোষকে আরো একবার বিবাহিত জীবনের শুভেচ্ছা। শুভেচ্ছা তো রয়েছে দিলীপ বাবুর জন্য, কিন্তু প্রশ্নও আছে, এরপর কি? দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি? দিলীপ ঘোষ বরাবর সংঘ করা মানুষ, সংঘ থেকেই উঠে এসেছেন। 2015-এ তিনি বিজেপিতে আসেন, তার বহু আগে থেকে তিনি আরএসএস করছেন। সংঘ আর দিলীপ ঘোষ কোথাও একটা সমর্থক হয়ে গিয়েছিল বাংলার রাজনীতিতে। সেই সংঘ তাকে ত্যাগ করতে হবে কারণ তিনি বিয়ে করলেন। তাহলে এমন একটা সিদ্ধান্ত দিলীপ ঘোষ নিলেন কেন? আচ্ছা, এই যে সংঘ ত্যাগ, এটা ভেবে চিন্তেই নিয়েছেন দিলীপ ঘোষ? সুকান্ত মজুমদাররা কি বলছেন দেখুন। আরও একটা জানুয়ারিতে হবার কথা ছিল, পিছলো কেন? হয়তো অনেকে আবদার করেছিলেন যে আরেকটু ভাবুন, আরেকটু সময় নিন। হ্যাঁ,
এবার উনি সবাইকেই মান্যতা দেন, কাউকে উনি অখুশি করতে চান না। দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কুর বৌদি দিলীপ দার জীবনে টুক করে ঢুকে পড়ে। দিলীপ ঘোষ বিয়ে করে কি আরএসএস এর মেম্বার থাকতে পারবে? আর সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। ওনার তো সবটাই রাজনীতির যা কিছু আরএসএস থেকে আরএসএস এর মেম্বারশিপটা রয়েছে বলছে। সঙ্গে দু টাইপের প্রচারক আসে, একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে তারা কিন্তু প্রচারক থাকেন না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, আরএসএস এর প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে। তার মানে জনপ্রতিনিধি হয়ে গেলেই সংঘের প্রচারক আর থাকা যায় না, বিয়ে করলে তো নয়। তাহলে দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্ত কি কৌশলী সিদ্ধান্ত? কি কি কৌশল? কেন বলছি কৌশল? দেখুন, সংঘের সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন হয় তাহলে তার মূল স্রোতের রাজনীতি মানে বিজেপিতে থেকে যাওয়ার রাজনীতিটা অনেক বেশি জোরালো হতে পারে। সংঘে থাকলে হয়তো প্রচারকের দায়িত্বে মন দিতে হতো তাকে। সংঘ ত্যাগ করার পর 26-এর টিকিট কি নিশ্চিত হবে? আচ্ছা, দিলীপ বাবু দুর্মুখ অনেকে বলেন, তিনি মহিলা বিদ্বেষী। সাম্প্রতিক ঘটনায় এই প্রসঙ্গ উঠে এসেছে। মহিলা অসম্মানের ইমেজ দূর হবে বিয়ের পর? প্রশ্ন অনেক। রবিবার এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 9টায়। যা বলবো সত্যি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।